আচ্ছা, ওকে। Most probably this slide is visible to all of you. Is it? Yes, sir. Yes, sir. Okay, now the transportation problem means transporting goods or any things from one source to another destination and with the intention to minimize the cost, isn't it? And already I have discussed, and there are some special characteristics of the transportation problem. First one is each source is capable to supply certain quantity or certain amounts of goods, and each destination will demand certain quantity or certain amount of goods or products, whatever it is. তাহলে এখানে আমরা কি করব, যে আমরা ডেস্টিনেশন একটা সোর্স থেকে আরেকটা ডেস্টিনেশনে জিনিস পাঠাবো, অবজেক্টিভটা হচ্ছে আমরা কস্টকে মিনিমাইজ করব। কিন্তু এখানে আরেকটা কন্ডিশন আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে কি, যে প্রত্যেকটা সোর্স উইল বি এবল টু সাপ্লাই সার্টেন ভলিউম অফ গুডস অর সার্টেন অ্যামাউন্টস অফ গুডস, এবং প্রত্যেকটা ডেস্টিনেশন উইল ডিমান্ড সার্টেন কোয়ান্টিটি অর সার্টেন অ্যামাউন্টস অফ গুডস। আবার ইন্টারনেট কানেকশন আনস্টেবল দেখাচ্ছে, শোনা যায়? Yes, sir. আচ্ছা, তাহলে আমরা এতটুকু বুঝতে পারলাম। হ্যাঁ, আমি কিন্তু খুব খুব বেশি আলোচনা করার চেষ্টা করব না এখানে, জাস্ট আমি আপনাকে কনসেপ্টটা দেওয়ারই চেষ্টা করব। হ্যাঁ, এবং আপনারা আর একটু শীটগুলা দেখবেন, আর একটু স্লাইডগুলা দেখবেন, আর রেকর্ডটা যদি থাকে দেখবেন। আশা করি যে hopefully all of you will be capable enough to understand or to get the point. তাহলে now I am going to discuss an example which will be convenient for us to get the point regarding this chapter. An example এখানে একটা বলা আছে, এবং this example has been taken from the materials which has been supplied to you for this chapter. Most probably all of you have got this materials, isn't it? আপনারা কি পেয়েছেন সবাই এটা? আপনাদের সবার কাছে কি এই ম্যাটেরিয়ালস গুলো আছে? আমি ম্যাটেরিয়ালস গুলো আগে দিয়ে দিয়েছি, কোর্স ম্যাটেরিয়ালস, চ্যাপ্টার ম্যাটেরিয়ালস যেটা বলুন, পেয়েছেন? জি স্যার, পেয়েছি। আচ্ছা, এটা দেখবেন আরো। এখানে বলা আছে যে হুইট is harvested in a Midwest and stored in a grain elevators in 3 different cities. বলা আছে যে হুইট হারভেস্ট করা হয় in the Midwest and stored in 3 elevators in 3 different cities. মিডওয়েস্ট থেকে হারভেস্ট করে 3টা সিটিতে, 3টা গোডাউনে রেস্টোর করা হয়। এটা কি কানসান সিটি, ওমাহ এন্ড দেশ মইনসেস। এগুলো নামগুলো একটু কঠিন, আমরা এগুলোকে সাংকেতিক আকারে নিয়ে নিব, 1 2 3 বা এ বি সি ডি করে নিয়ে নিব। তার মানে এখানে বলছে যে 3টা সিটিতে কি করা হয়, হুইট স্টোর করা হয়। কানসান সিটি, ওমাহ সিটি এন্ড দেশ মইনসেস। এবং these grains elevators supply 3 flour mills. এই যে হুইট গুলো স্টোর করা হয়, এই হুইট গুলো আবার 3টা ফ্লোর মিলকে সাপ্লাই করে। তাহলে এখানে সোর্স কোনগুলো? দিস সিটিজ আর কল্ড সোর্স। এই যে যেখানে স্টোর করা হচ্ছে এগুলো সোর্স, এরাই সাপ্লাই করবে। সোর্স থেকে সাপ্লাই আসে, কোথায় সাপ্লাই করবে? 3 ফ্লোর মিলস লোকেটেড ইন শিকাগো, লুইস এন্ড চিনচিনাটি। grains is shipped to the mills in railroad cars. এই যে আমরা কি করব, 3টা সোর্স থেকে 3টা ডেস্টিনেশনে যে হুইট গুলো পাঠাবো, কি দিয়ে পাঠাবো? রেলরোড কার দিয়ে। is car capable of holding 1 ton of wheat? is grain elevators is able to supply the following number of tons of wheat to the mill on a monthly basis? এখান থেকে আমরা প্রবলেমটা যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে যে there are 3 grain elevators who will supply the wheat to the 3 mills. তাহলে এই গ্রেন এলিভেটরস গুলো কি কি? এই যে এখানে আমরা 1 2 3 করে নিতে পারি। যে 1 2 3 বা কানসান সিটি, ওমাহ এন্ড দেশ মইনসেস। এটা কি বোঝা গেল? এই পার্টটা কি বোঝা গেল? বলেন। জি স্যার, বুঝছি স্যার এই পর্যন্ত। এরপরে হচ্ছে এই যে এরা কি করতে পারবে,
elevator 1 supply, he is capable, this elevators is capable to supply only 150 tons, and Omah is capable enough to supply only 175 tons, and 3 is capable to supply 275 tons. তাহলে টোটাল এরা সাপ্লাই করতে পারবে 600 টনস। এখন ডিমান্ড দেখি, ডিমান্ড সাইডের কথা কি বলছে, মানে যে মিল গুলাতে সাপ্লাই করবে, যদি এ বি সি ধরি তিনটাকে, তাহলে এ ডিমান্ড করছে কত, এ ডিমান্ডস ফর 200 টনস, বি ডিমান্ডস ফর 100 টনস, and সি ডিমান্ডস ফর 300 টনস। তাহলে টোটাল ডিমান্ড ইজ 600 and টোটাল সাপ্লাই ইজ 600। এতটুকু কি বোঝা গেল? আমার কথা এতটুকু বোঝা যায়? জি স্যার। জি স্যার। আচ্ছা, কেউ যদি ফেল করেন ইন্টারঅ্যাকশন করবেন, আশা করি যে আরো আলোচনা করা যাবে যদি সময় সাপোর্ট করে আমাদের। হ্যাঁ, এখন আমাদের কথা হচ্ছে যে আমরা এই জায়গা থেকে দিস ফ্রম দিস সোর্স উই আর হিয়ার ফর সাপ্লাইং দিস হুইট ফ্রম দিস ডেস্টিনেশন এ বি সি। আমরা এ বি সি ধরে নিলাম ডেস্টিনেশনকে, এন্ড সাপ্লাই কে 1 2 3 ধরে নিলাম। এখন এইখানে টেবিলটা একটু মনোযোগ দিয়ে দেখতে হবে, এটা আপনাদের দেওয়া থাকবে, দিস ইনফরমেশন উইল বি গিভেন and you have to find out the way by which the cost will be minimum to transport this goods from this source to this destination। হ্যাঁ, এগুলো ইনফরমেশন দেওয়া থাকবে আপনাদের। এখন এই ইনফরমেশন গুলো দেওয়া থাকলে আপনাকে সলভ করতে হবে প্রবলেমটা, যেটাতে কি হবে, মিনিমাম কস্টটাকে মিনিমাম করা যাবে। তো এইখানে একটা ইনফরমেশন আছে, ট্রান্সপোর্টেশন কস্ট। তার মানে আমরা কি করতে পারি, সোর্স 1 থেকে ডেস্টিনেশন এ বি সি যেটা তিনটাতেই দিতে পারি, আবার ডেস্টিনেশন এ তিনটা সোর্স থেকেই নিতে পারি। আমাদের এমন করে পাঠাতে হবে যাতে করে কি হবে, কস্ট আমাদের মিনিমাম হবে। তো এখানে কস্ট দেওয়া আছে, আমরা যদি সোর্স 1 থেকে ডেস্টিনেশন এ তে পাঠাই, তাহলে পার টন কস্ট উইল বি transportation cost will be $6. আবার যদি আমরা সোর্স 1 থেকে বি তে পাঠাই, পার টন হবে 8। সোর্স 1 থেকে যদি সি তে পাঠাই, তাহলে পার টন কস্ট উইল বি $10 বা টাকা, হোয়াট এভার ইট ইজ। হ্যাঁ, আমরা সোর্স 2 থেকে যদি এতে পাঠাই, তাহলে পার ডলার হবে 7, পার টন ডেস্টিনেশন কস্ট উইল বি 7। and if we send the product or goods, these goods or wares from the source 3 to destination A, then it will incur cost $4। তাহলে এটা কি বোঝা যায়? বলেন, এটা নিয়ে আর ডিটেইল আলোচনা করার দরকার নাই, এটা বোঝা যায়? জি স্যার। জি স্যার। আচ্ছা আচ্ছা, আমরা যদি এটা বুঝে যাই, তাহলে আমরা এখন সলিউশনের দিকে যাব। আমাকে শুধু একটু বলতে হবে আপনাদের, তাহলে আমরা হচ্ছে এইখানে যে এই জায়গা থেকে আমরা এই সোর্স থেকে ডেস্টিনেশনে পাঠাবো উইথ কনসিডারিং দিস কস্ট এবং উইথ দ্য ইন্টেনশন ফর মিনিমাইজিং দিস কস্ট, তাই না? এটার জন্য আমাদের এখন এমন প্রবলেমটা সলভ করতে হবে বাই হুইচ উই উইল বি এবল টু মিনিমাইজ দ্য কস্ট ফর দ্য ট্রান্সপোর্টেশন অফ দ্য গুডস ফ্রম দিস সোর্স টু দিস ডেস্টিনেশন। এখানে আমাদের অবজেক্টিভটা কি, মিনিমাইজ করা কস্টকে, তাই না? বলেন, কথা বলেন, একটু ইন্টারেকশন না করলে আমি অলওয়েজ এক্সপেক্ট করি আপনাদের ইন্টারেকশন, হ্যাঁ, তা না হলে একটু অসুবিধা হবে। আচ্ছা, যা হোক, এখন আমাকে একটু বলেন, আমরা যদি ধরে নেই যে এই 1 থেকে যদি আমরা এ তে আমরা যদি পাঠাই, 1 থেকে, এটা তো ডেস্টিনেশন আর এটা তো সরি, এটা সোর্স, 1 হচ্ছে সোর্স আর এ হচ্ছে ডেস্টিনেশন, তাই না? ইয়েস স্যার। জি স্যার। এটার একটা নাম দিয়ে দেই, যে আমরা এক্স ধরি, এক্স মানে অর্থাৎ পাঠানোর ইয়েটাকে এক্স ধরি। আর এই 1 থেকে যদি আমরা এ তে পাঠাই, তাহলে এটার নাম দিই 1, তাহলে x1a মানেই হচ্ছে আমরা কি পাঠাচ্ছি, এটার মানে কি, আমরা সোর্স 1 থেকে এ তে পাঠাবো, তাই না? জি স্যার। জি স্যার। আর আমরা যদি এখন এইটার কথা চিন্তা করি, 3 সাপোজ 3 and c, অর্থাৎ 3 থেকে আমরা c তে পাঠাবো, তাহলে আমরা কি লিখবো এখানে বলেন, x সিসি
X3C. এই তো গুড, ভেরি গুড। আমার রাইটিংটা একটু এলোমেলো হয়ে যাচ্ছে যেহেতু মাউস প্যাড দিয়ে করতে হচ্ছে, হ্যাঁ জি স্যার। হ্যাঁ বুঝে নিতে হবে। তাহলে x3c এটা তো বোঝা গেল, তাই তো? এখন এইভাবে আমরা তো Yes. স্লটের জন্য আমরা এইটার জন্য আমরা কি করতে পারবো? এটার জন্য আমাদের কি হবে তাহলে x, এটা কি হবে বলেন? x1 X1B. x1b, এই তো সুন্দর। তো এখন কথা হচ্ছে যে আমরা এইখান থেকে যদি এই যে প্রথম x1 অর্থাৎ আমরা যদি এইখান থেকে আমরা যদি এইখানে পাঠাই তাহলে এক টনের জন্য আমার খরচ হবে কত? 6 টাকা, তাই না? 6 টাকা না? জি Yes, sir. আমরা কত টন পাঠাবো আমরা জানি না, এই জন্য আমরা কি আমরা এই ভেরিয়েবলটাকে x দিয়ে রিপ্রেজেন্ট করলাম। আমরা এত টন পাঠাবো 1 থেকে ইয়েতে x টন পাঠাবো, তাহলে আমাদের খরচ হবে কত? 6x না? এটা হবে না খরচ? 6a1 ইনটু সরি x1 ইনটু 6, তাই না? Yes, sir. অনুরূপভাবে প্রত্যেকটার জন্য খরচটা এরকম হবে। যেমন এইটার কি হবে, আমরা যদি এই 4 এরটা চিন্তা করি তাহলে এটা হবে কি একটু বলেন, তাহলে সুবিধা হবে। আমি 3A into 4. x 3 A into 4. into 4. a ইনটু 4, তার মানে এখানে 4 সামনে 4 নিয়ে নিলাম, এই তো, তাই না? তাহলে আমরা এটা জেনে গেলাম। তাহলে আমরা প্রত্যেকটারে একটা করে আমরা এরকম একটা করে ভেরিয়েবল পাচ্ছি প্রত্যেকটা পার্টের, হ্যাঁ তাই না? এইটাই আমাদের এমন করে আমাদের অবজেক্টিভটা হচ্ছে এটাকে এমন করে সেট করতে হবে মানে কোন সোর্স থেকে কোন ডেস্টিনেশনে কতটুকু পাঠালে আমাদের কস্টটাকে মিনিমাম হবে সেইটাই আমরা এখানে বের করার চেষ্টা করব। এই জন্য আমাদের ইকুয়েশনটা হবে এরকম। এই ইকুয়েশনটা নিয়ে কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞাসা করবেন, হ্যাঁ? তাহলে আমরা কি করতে হবে? মিনিমাইজ জেড ইকুয়াল টু প্রথমটা নিলাম 6x1a, তারপরে আমরা দ্বিতীয়টা নিলাম 8x1b। এটা কি বোঝা যায়? দেখেন, ইকুয়েশনটা কি বোঝা গেল? এখন আমরা এটাকেই মিনিমাইজ করার চেষ্টা করছি এখানে। জি স্যার। জি স্যার। আচ্ছা, না বুঝলে বলবেন, আমি বারবার বলছি, হ্যাঁ? তাহলে আমরা এটা বুঝে গেলাম। এখন আমার কিছু কনস্ট্রেইন আছে এখানে, সাবজেক্ট আমাদের কনস্ট্রেইন গুলাকে কনসিডার করতে হবে। তাহলে আমরা এটাকে মিনিমাইজ করব উইথ কনসিডারিং সাম কনস্ট্রেইন। কনস্ট্রেইন গুলো কি? কনস্ট্রেইন গুলো যদি এখানে একটু বলে নেই আপনাদের তাহলে আরো বেশি সুবিধা হয়ে যাবে এবং আশা করি আপনারা বুঝবেন, হ্যাঁ? কনস্ট্রেইন গুলো কি? আমরা তো এই যে এইখান থেকে আমার কি এই পয়েন্টারটা দেখা যায়? রাইটিং পয়েন্টারটা দেখা যাচ্ছে? আমি যে নড়াচড়া করছি রাইটিং পয়েন্টারটা এখানে দেখা যাচ্ছে? জি স্যার। ইয়েস স্যার। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা যদি এই যে এখান থেকে আমরা পাঠাতে পারবো কোথায়? এ থেকে, সোর্স এ থেকে আমরা পাঠাতে পারবো, সরি সোর্স 1 থেকে আমরা কোথায় কোথায় পাঠাতে পারবো? এ বি সি। কিন্তু আমরা যেখানেই পাঠাই না কেন আমরা কতটুকু পাঠাতে পারবো ম্যাক্সিমাম? 150। 150, ভেরি গুড। তাহলে এটা একটা কনস্ট্রেইন। আমরা এ থেকে যেখানেই পাঠাই না কেন তাহলে সেটা হবে কত? 150। এর বেশি আমরা পাঠাতে পারবো না। তাহলে আমরা যদি এইখান থেকে এই 1 থেকে যদি এ তে পাঠাই তাহলে আমাদের এটা কি হবে? x1a এটাতে পাঠাতে পারবো। কতটুকু পাঠাবো হবে সেটা x রিপ্রেজেন্ট করছে। আবার এখান থেকে আমরা কোথায় পাঠাতে পারবো? x1b B. প্লাস One C. x1c। এই আমরা যেখানেই পাঠাই তিনটা সোর্সে পাঠাচ্ছি, এ বি সি। সোর্স 1 থেকে আমরা তিনটা ডেস্টিনেশনে পাঠাচ্ছি এ বি সি। এটা কতটুকু হবে? ইকুয়াল টু 150. 150। এটা বোঝা গেল, তাই না? এটা একটা কনস্ট্রেইন, এর বেশি দিতে পারবো না আমরা, এর বেশি দিতে পারবো না, এর কমও দিতে পারবো না, হ্যাঁ? কমও দেওয়া যাবে না। কেন কম দেওয়া যাবে না? আমার ওই যে 6 টন সাপ্লাই এবং 6 টন ডিমান্ড, এটা নিয়েও আমি আলোচনা করবো, আর একটু ব্যালেন্স এন্ড আনব্যালেন্স নিয়ে আলোচনা করবো। আমি শুধু প্রবলেমটা একটু আলোচনা করার চেষ্টা করছি। অনুরূপ ভাবে আমরা কি আমরা পরের কনস্ট্রেইনটা বের করতে পারবো না? বি থেকে আমরা তিনটা সোর্সে দিতে পারবো না? সরি 2 থেকে 2 সোর্স থেকে আমরা কি তিনটা ডেস্টিনেশনেই দিতে পারবো, তাই না? জি স্যার। কতটুকু দিতে পারবো? 175। 175। অনুরূপ ভাবে সোর্স 3 থেকে আমরা we will be able to supply the wheat from source 3 to 3 destination. These are A, B, C, তাই না? কতটুকু দিতে পারবো এখানে আমরা? 275। 275। এটা বোঝা গেল। তিনটা কনস্ট্রেইন আমাকে কনসিডার করতে হবে।
আচ্ছা, এখন উল্টো ভাবে কনসিডার করব আমরা, উল্টো ভাবে। এখন তো আমরা সোর্স থেকে ডেস্টিনেশনে গেলাম, এখন ডেস্টিনেশন থেকে আমরা সোর্সের কথা চিন্তা করব যে এ কোথা থেকে নিতে পারবে? তিনটা সোর্স থেকে নিতে পারবে না? এ তো ডিমান্ড করছে, কিন্তু সে ডিমান্ড কত? এর ডিমান্ড কত বলেন? 200 200. 200 200 tons is demanding 200 tons, হ্যাঁ? তাহলে from where the A can get this wheats, these three source, তাই না? যে কোনো তিনটা সোর্স থেকে তো নিতে পারে না? জি স্যার। Yes, sir. আচ্ছা, এখন আমরা যদি এই ইকুয়েশনটা তৈরি করি এর জন্য, তাহলে এটা কি দাঁড়াবে? x 1a মানে অর্থাৎ 1 থেকে নিতে পারবে, অথবা x 2a, তাই না? অথবা 2 থেকে নিতে পারবে, প্লাস x, তাই না? এটা এরকম না? equal to 100. ইকুয়াল টু 100. 200। 200 এর বেশি নিতে পারবে না, 200 এর বেশি নিতে পারবে না। তাহলে এটা একটা কনস্ট্যান্ট। অনুরূপ ভাবে বি তিনটা সোর্স থেকে নিতে পারবে, বাট হি উইল নট মোর দ্যান 100 অর লেস দ্যান 100, হ্যাঁ? আবার সি টা অনুরূপ ভাবে 300 এর বেশি নিতে পারবে না বা কমও নিতে পারবে না, তবে এই তিনটা সোর্স থেকেই নিতে পারবে। তাহলে আমরা যেটা ফাইনালি পাবো যে উই আর কনসার্ন রিগার্ডিং minimizing the jet with considering this variable subject to or with considering the constraint of this problem is this, হ্যাঁ? আবার আমরা এই কনস্ট্রেন্ট গুলাকে কনসিডার করে আমাকে ওই ইকুয়েশনটাকে মিনিমাইজ করতে হবে। এটা কি বোঝা গেল? এতটুকু বোঝা গেল? বলেন। জি স্যার। Yes, sir. স্যার কোনটা ম্যাক্সিমাম করতে হবে একটু আবার বললে ভালো হতো। সীমান্ত বলেন, বোঝা যায়? সীমান্ত? জি স্যার, বুঝতেছি। আচ্ছা, কি বললেন আরেকজন বলেন। আমরা একটু আস্তে আস্তেই যাই, হ্যাঁ, আস্তে আস্তে যাই। আমরা তো এখানে শেখার জন্যই আসছি, জানার জন্যই আসছি, আস্তে আস্তে যাই, হ্যাঁ। আমি আসলে আমারও বলছি যে আমি এভাবে কোর্সটা নিতে খুব বোরিং ফিল করছি, হ্যাঁ। কিন্তু তারপরেও যেহেতু সবাই কোর্স শেষ করে ফেলছে, হ্যাঁ, মাঝখানে হয়তো বলবে যে স্যার ফাঁকি দেয়, হ্যাঁ, সবাই আপনারাও বলবেন, আমার ডিপার্টমেন্ট থেকেও একটা এলিগেশন আসবে কিছুই পড়াই নাই, হ্যাঁ। আসলে আমরা তো হয়ে গেছি এখন অন্যরকম, হ্যাঁ। বাংলাদেশের একটা রিসার্চ বলছে কোয়ালিটি দিয়ে কেউ, হ্যাঁ, কেউ সাকসেস হতে পারে না। এখানে এক্সপোজারটা মেইন, এক্সপোজার, হ্যাঁ। কে কে বেশি নিজেকে এক্সপ্রেস করতে পারছে, আমার কতটুকু আছে কি আছে সেটা বড় কথা নয়, আমি কতটুকু এক্সপ্রেস করতে পারছি, হ্যাঁ, আমি নিজেকে শো করতে পারছি, সেটা। এই রিসার্চটাকে, এই রিসার্চের ফাইন্ডিংসটা আমাকে এনকারেজ করছে, হ্যাঁ, যে না আসলেই, আমি যদি ক্লাস শেষ করে বলে দিতাম যে আমার ক্লাস শেষ, হ্যাঁ, তাহলে আমি ফাঁকি দিচ্ছি না। যাও, বলেন আর কি জানি বললেন, কোথায় প্রবলেম হচ্ছে আপনার, বলেন। স্যার আমি একটা কথা মিস করে গেছি, মানে কি ম্যাক্সিমাইজ করতে হবে এটা বুঝিনি। আসলে আমরা তো সব টপিকস নিয়ে বা এখানে সব আপনার কোশ্চেন নিয়ে অ্যান্সার করতে পারবো না। কতগুলো কোশ্চেনের অ্যান্সার হয়তো আপনারা শীট থেকেও পেয়ে যাবেন, রেকর্ড আছে সেটা থেকেও পেয়ে যাবেন, অথবা কোনো বন্ধু বান্ধবের সঙ্গেও কথা বলবেন, হ্যাঁ, আশা করি যে পেয়ে যাবেন, হ্যাঁ। কারণ ওইটা রিপিট করার মতো সিচুয়েশন এখানে অবশ্য নাই, হ্যাঁ। তারপরেও আমি আরো একটা প্রবলেম যখন সলভ করব, আমরা একটা প্রবলেম যখন আরো নতুন একটা প্রবলেম আসবে, আমরা 2-3টা প্রবলেম সলভ করার চেষ্টা করব, হ্যাঁ। এখানে যখন আরেকটা নতুন প্রবলেম আসবে তখন আরেকটু আলোচনা করব, তখন আপনি একটু অ্যাটেনশন রাখবেন, আশা করি বুঝতে পারবেন, হ্যাঁ। তাহলে আমরা কনস্ট্রেন্ট গুলো তো বুঝতে পেরেছি, সীমাবদ্ধতা গুলা, লিমিটেশন গুলো আমরা বুঝতে পেরেছি, তাই তো? এগুলোর ভিতর থেকে আমরা এই ইকুয়েশনটাকে মিনিমাইজ করব, এবং শেষে আরেকটা কনস্ট্রেন্ট আমাকে কনসিডার করতে হবে। এক্স মানে হচ্ছে তো কত কোয়ান্টিটি আমরা পাঠাবো, কোন ডেস্টিনেশন থেকে কোন সোর্সে কত কোয়ান্টিটি পাঠাবো, এটা তো অ্যামাউন্ট অফ হুইটস রিপ্রেজেন্ট করছে। আমরা একটা সোর্স থেকে একটা ডেস্টিনেশনে বড় জোর 0 পাঠাতে পারি, নেগেটিভ তো পাঠাতে পারবো না, তাই না? নেগেটিভ ভ্যালু কি পাঠাতে পারবো? না স্যার। এই জন্য আমরা এটাকে No, বলছি sir. এক্স আই জে গ্রেটার দেন অর ইকুয়াল 0, হয় 0-র বেশি হবে অথবা কি হবে 0 হবে, কিন্তু নেগেটিভ হতে পারবে না। তাহলে এই কনস্ট্রেন্টটা বোঝা গেল আমাদের? জি স্যার। আচ্ছা, তো যাই হোক, এখন আসল কথায় আসি। This is the main part of this chapter and all of you should have clear concept regarding this, and hopefully you will be
all of you will be going through the slides or sheets or materials, and hopefully you will be able to understand. And now I am here for explaining this so that it can be easy or convenient for you to understand. তাহলে হচ্ছে balance transportation problems basically two kinds. These are balanced transportation problem and unbalanced transportation problem. তাহলে দুইটা ধরনের transportation problem আমরা আলোচনা করব, balanced and unbalanced. Balance mean when demand, quantity of demand is equal to quantity of supply. হ্যাঁ, যদি আমি যতটুকু সাপ্লাই করতে পারবো ঠিক ততটুকুই যদি ডিমান্ড থাকে, দিস ইজ কল্ড ব্যালেন্স ট্রান্সপোর্টেশন প্রবলেম। হ্যাঁ, আর যদি ডিমান্ড এন্ড সাপ্লাইয়ের মধ্যে ব্যালেন্স না থাকে, either demand is higher than supply or supply is higher than demand, then this is called the unbalanced transportation problem. তাহলে একটু বোঝা গেল? জি স্যার। জি স্যার। তাহলে আমরা ব্যালেন্স এন্ড আনব্যালেন্স দুইটাই সলভ করবো এখানে। এন্ড ট্রান্সপোর্টেশন প্রবলেম আমরা ম্যানুয়ালি সলভ করবো। এটা যেহেতু আপনাকে এক্সাম হলে বসতে হবে, এটা ম্যানুয়ালি সলভ করতে হবে, বাট there are many softwares are available here by which you can solve this problem easily. আমি আপনাদের একটা সফটওয়্যার শেখানোর চেষ্টা করব। হ্যাঁ, জানি না কতটুকু পারবো, তবে চেষ্টা করব। তাহলে হচ্ছে আমরা এটা ম্যানুয়ালি সলভ করার চেষ্টা করব, এবং আমরা আমাদের এখানে মূল ফোকাস হচ্ছে ফার্স্ট অফ অল উই হ্যাভ টু ফাইন্ড আউট দা ফিজিবল সলিউশন। হ্যাঁ, ফিজিবল সলিউশন এন্ড অপটিমাল সলিউশন নিয়ে আলোচনা করা হয়েছে না? কে এক্সপ্লেন করতে পারবেন? এনিওয়ান ক্যান এক্সপ্লেন হোয়াট ডু ইউ মিন বাই ফিজিবল এন্ড অপটিমাল সলিউশন? এনিওয়ান ক্যান এক্সপ্লেন ফিজিবল এন্ড অপটিমাল সলিউশন? ভুলে গেছেন? The possible all solutions are called feasible solution. হ্যাঁ, যে আমরা যত ধরনের সলিউশন করতে পারি, পসিবল যে সলভ গুলো পসিবল উইথ কনসিডারিং দ্য কনস্ট্রেন্ট কে কনসিডার করে আমরা যত ধরনের সলিউশন বের করতে পারবো, দিস আর কল্ড দ্য ফিজিবল সলিউশন। এন্ড ফ্রম দ্য ফিজিবল সলিউশন দ্য মোস্ট প্রিফারেবল সলিউশন ইজ কল্ড দ্য অপটিমাল সলিউশন। যে সলিউশনটা সবচেয়ে প্রিফারেবল, হ্যাঁ, সেই সলিউশনটাকে আমরা বলি অপটিমাল সলিউশন। তাহলে আমাদের আসলে আমরা কিন্তু অপটিমাল সলিউশন বের করব। আমাদের প্রিফারেবল সলিউশন কোনটা? যে জায়গা থেকে কস্ট সবচেয়ে মিনিমাম হবে, তাহলে সেটাকে আমরা প্রিফারেবল সলিউশন বলছি। হ্যাঁ, মোস্ট প্রিফারেবল সলিউশন বলছি। তাহলে কি এটা কি বোঝা গেল? বলেন, আমি আগ্রহ হারাই ফেলছি। হ্যাঁ, অপটিমাল সলিউশন আর ফিজিবল সলিউশন কি বোঝা গেল? স্যার অপটিমামটা স্যার একটু আরেকবার বললে ভালো হতো স্যার। কি মারজুক রশিদ না? জি স্যার। ভালো আছেন আপনি? জি স্যার, ভালো আছেন স্যার? ইয়েস স্যার। আচ্ছা, যাও। তাহলে হচ্ছে আমরা যদি আগের প্রবলেমটাই কনসিডার করি, তাহলে আমরা যে কোনো জায়গা থেকে, এখান থেকে তো আমরা ওই কনস্ট্যান্ট গুলাকে করি। আমরা যেমন সোর্স 1 থেকে আমরা সোর্স 1 থেকে আমরা ডেস্টিনেশন এ তে আমরা কত দিতে পারবো? 350 দিতে পারবো, তাই না? দিয়ে দিলাম। সোর্স 2 থেকে আমরা বি তে কত দিতে পারবো? 100 দিতে পারবো, কারণ ও ডিমান্ড করছে 100, দিয়ে দিলাম। তাহলে আমরা এই কনস্ট্যান্ট গুলাকে, আমাদের যে কনস্ট্যান্ট গুলো আছে, এই যে কনস্ট্যান্ট গুলো, এগুলোকে কনসিডার করে আমরা যেভাবে সলভ করি না কেন, সম্ভব যত ধরনের সলিউশন পাওয়া সম্ভব সেই সবগুলোকে আমরা বলি ফিজিবল সলিউশন। সবগুলোকে আমরা বলি ফিজিবল, অর্থাৎ এই সলিউশনগুলো সম্ভব। বাট ইট ডাজন্ট মিন দ্যাট ইট উইল এনশিওর ইউ টু মিনিমাইজ দ্য কস্ট। হ্যাঁ, এইটা যে কস্টকে আপনার মিনিমাম করবে তা না। আপনাকে যদি আমি বলি যে আপনি আপনার বাসা, এখান থেকে টাঙ্গাইল থেকে আপনার বাসা যাবেন, হ্যাঁ, তো এই বাসা বা আপনি ক্লাসটাতে অ্যাটেন্ড করেছেন, আপনি আজকে এই ক্লাসটাতে অ্যাটেন্ড করেছেন না? অনেক ভাবে অ্যাটেন্ড করা যায়। আপনি রবির ডাটা প্যাকেজ নিয়ে অ্যাটেন্ড করতে পারেন, গ্রামীণ ফোনের ডাটা প্যাকেজ নিয়ে অ্যাটেন্ড করতে পারেন। হ্যাঁ, আপনি কোনো সময় হয়তো অনেক সময় ফ্রি ডাটা প্যাকেজ পাওয়া যায়, সেটা দিয়ে করতে পারেন। কোনো ওয়াইফাই জোনে গিয়ে কানেক্ট হতে পারেন। তো এই সবগুলো হচ্ছে ফিজিবল, অর্থাৎ যেভাবে হোক আপনি ক্লাসটাতে অ্যাটেন্ড আছেন, তাই না? এগুলোকে আমরা বলছি ফিজিবল। তবে এইটার মধ্যে থেকে, ফিজিবল গুলোর মধ্যে থেকে আমরা যদি এই ট্রান্সপোর্টেশনের কথা কনসিডার করি, যেটা মিনিমাম সেটা খুঁজে বের করা, সেটাই হচ্ছে অপটিমাল। বোঝা যায় মার্জুক? ইয়েস স্যার, বুঝতে পারছি স্যার। অর্থাৎ আপনি তো এই ক্লাসে
অ্যাটেন্ড করাটাই হচ্ছে আপনার অবজেক্টিভ। হ্যাঁ, ক্লাসে অ্যাটেন্ড করলেন, কিন্তু এইটাই আমার মূল অবজেক্টিভ না, মেইন অবজেক্টিভ না। এটা আমার মেইন অবজেক্টিভ হচ্ছে টু বাই মিনিমাইজিং দ্য কস্ট। তাহলে সেইটা কিভাবে বের করব সেটাই আমরা এখানে শিখবো। তবে এইটাকেই বলছি আমরা ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে আমরা বলছি যে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় প্রোডাক্ট পাঠাতে পারবো, কিন্তু কনস্ট্যান্ট গুলোকে কনসিডার করবে, কিন্তু তার মধ্যে থেকে আমাকে এমন করে পাঠাতে হবে যার মাধ্যমে আমার কস্টটা মিনিমাম হবে, সেটাই হচ্ছে অপটিমাল। তাহলে মোস্ট প্রিফারেবল ফিজিবল সলিউশন, যে সলিউশনটা সবচেয়ে বেশি প্রিফারেবল, যে ফিজিবল সলিউশনটা, সেটাকে আমরা বলছি কি বলছি, আমরা অপটিমাল বলছি। তো সেটাই আমরা বের করব এখানে। আমাকে আরেকটু এনশিওর করেন যে আপনারা কি এতটুকু আলোচনা বুঝতে পেরেছেন? আমি যতটুকু আলোচনা করলাম আরেকটু সামারি করি। তাহলে from the today's discussion I have tried to give you the point regarding the definition of transportation problem, some assumptions of transportation problem, and an example. And now I am discussing the example for getting the practical idea regarding the transportation problem. And now I am here for discussing two types of solution of this problem, one of feasible solution and another one is optimal solution. আমরা এতটুকু আলোচনা করলাম, তাই না? জি স্যার। এখন এখানে দুইটা ওয়ে আছে এখানে অপটিমাল সলিউশন বের করার জন্য। আমি যদিও প্রথমে আমরা ফিজিবল সলিউশন নিয়ে আলোচনা করব, তবে অপটিমাল সলিউশনটা বলি। there are two methods which can be applied for getting the optimal solution. আমরা অপটিমাল সলিউশন দুইটা মেথডে পাবো, একটা হচ্ছে স্টেপিং স্টোন মেথড and another one is modified distribution method or MODI method. আমরা দুইটা ওয়েতে সলভ করতে পারবো। এই অপটিমাল সলিউশনটা কিভাবে পাবো, এই দুইটা মেথড অনুযায়ী পাবো। তবে আমি প্রিফার করি মডিফাইড ডিস্ট্রিবিউশন মেথড, হুইচ ইজ কি বলে সেটাকে, মডিফিকেশন অফ স্টেপিং স্টোন মেথড, অর্থাৎ স্টেপিং স্টোন মেথডের মডিফিকেশন আর মডিফাইড ভার্সন হচ্ছে মডিফাইড ডিস্ট্রিবিউশন মেথড। এই জন্য এটাকে আবার নামটাই এই ধরনের, মডিফাইড ডিস্ট্রিবিউশন মেথড। তো যাই হোক, তবে আমরা এইভাবে আলোচনা করব, আমরা একটা সলিউশন নিয়ে আলোচনা করবো, একটা মেথড নিয়ে আলোচনা করব। আর ফার্স্ট অফ অল উই হ্যাভ টু ফাইন্ড আউট দ্য ফিজিবল সলিউশন। হ্যাঁ, ইনিশিয়াল ফিজিবল সলিউশন, অর্থাৎ প্রথমে আমরা যে কাজটা শুরু করব তার একটা ফিজিবল সলিউশন নিয়ে আলোচনা করা যায়, সলিউশন বের করতে হবে, সেটাকে আমরা বলি ইনিশিয়াল ফিজিবল সলিউশন। অর্থাৎ আমরা যে কাজটা শুরু করব সেটা কিভাবে শুরু করব, সেটাই হচ্ছে ইনিশিয়াল ফিজিবল সলিউশন, এটাকে বলে ইনিশিয়াল ফিজিবল সলিউশন। আমরা প্রথমে ইনিশিয়াল ফিজিবল সলিউশন, there are three methods here for finding out the initial feasible solution. First one is northwest corner method. Northwest corner method, এটা একটা মেথড। Another one is minimum cell cost method, and last one is Ogle's approximation method. আমরা তিনটা মেথড নিয়ে আমরা ইনিশিয়াল ফিজিবল সলিউশনটা বের করতে পারি। তবে আমি প্রিফার করি মিনিমাম সেল কস্ট মেথড। এখানে যেহেতু আমরা অনলাইনে সবগুলা মেথড নিয়ে আলোচনা করার সুযোগ কম, সম্ভব না সেটা বলবো না আমি, সুযোগ কম, আমরা এই জন্য শুধু মিনিমাম সেল কস্ট মেথড নিয়ে আলোচনা করব। অগালস অ্যাপ্রক্সিমেশন মেথডটা খুবই ইন্টারেস্টিং, তবে এইটা একটু কমপ্লেক্স, অনেকের কাছে হয়তো ঝামেলার মনে হতে পারে, এই জন্য আমরা মিনিমাম সেল কস্ট মেথডটা নিয়ে আলোচনা করব। আমরা যখন ইনিশিয়াল ফিজিবল সলিউশন পেয়ে যাব তখন আমরা মডিফাইড ডিস্ট্রিবিউশন মেথড দিয়ে অপটিমাল সলিউশনটা বের করব। এবং আমাদের কি করতে হবে, আরেকটা কনস্ট্রেন্ট কনসিডার করতে হবে, আমাদের আরেকটা অ্যাজাম্পশন, দ্য রিম রিকোয়ারমেন্টটাকে আমাকে কনসিডার করতে হবে। অর্থাৎ রিম রিকোয়ারমেন্ট বলতে আমরা বোঝাই যে ডিমান্ড এন্ড সাপ্লাই এর যে কনস্ট্রেন্ট, আমরা কতটুকু দিতে পারবো আর কতটুকু ডিমান্ড করে সেইটার যে একটা কনসিডারেশন, সেইটা যে স্যাটিসফ্যাকশন, হ্যাঁ ইয়েতে, সেইটাকে আমরা বলছি যে রিম রিকোয়ারমেন্ট। যেমন সোর্স 1 দিতে পারবে 150, সোর্স 1 দিতে পারবে 150, কিন্তু এ ডিমান্ড করছে 200। তার মানে এখানে আমরা কিন্তু সোর্স এ থেকে সোর্স 1 থেকে কিন্তু আমরা 150 বেশি নিতে পারবো না, যদিও কি ডেস্টিনেশন এ ডিমান্ড করছে 200, হ্যাঁ, আর সোর্স 1 দিতে পারবে 150, তার মানে হচ্ছে এই কনসিডারেশনটাকে আমরা বলছি রিম রিকোয়ারমেন্ট। হ্যাঁ, অর্থাৎ ডিমান্ড এন্ড সাপ্লাই এর মধ্যে যে কনসিডারেশন, সেটাকে আমরা বলছি রিম রিকোয়ারমেন্ট। অর্থাৎ এখানে কি এটা বোঝা যায় যে এ ডিমান্ড করছে 200 কিন্তু সোর্স দিতে পারবে 150, তার মানে আমাকে 150ই নিতে পারবো, এখান থেকে আমরা 200 নিতে পারবো না।
অথবা এইটা যদি 300 থাকতো, সাপোজ এখানে যদি 150 না থেকে এটা যদি 300 থাকতো, তাহলে এর ডিমান্ড করছে 200, দিতে পারবে 300, কিন্তু আমরা এখানে 300 নিতে পারবো না, নিতে হবে 200। এই যে কনসিডারেশনটা, এটাকে আমরা বলছি রিম রিকোয়ারমেন্ট। হ্যাঁ, এটা বোঝা গেল? जी सर। আচ্ছা, তাহলে আমরা পরের আলোচনায় যাই। তো আমাদের ফার্স্ট অফ অল উই হ্যাভ টু ডেভেলপ দিস টেবিল, and from this table we have to find out the initial feasible solution, and then we will go for getting the optimal solution from this initial feasible solution. এটা কি বোঝা যায়? টেবিলটা ডেস্টিনেশন 1 থেকে সরি সোর্স 1 থেকে যদি ডেস্টিনেশন 1 এতে পাঠাই আমরা, তাহলে আমাদের পার ইউনিট কস্ট কত বলেন তো? $6, তাই না? 6। জি স্যার। এই জিনিসগুলো আমরা এই কস্ট গুলাই নিয়ে রাখছি এটা, তাহলে এই টেবিলটা বোঝা যায়, তাই না? টেবিলটা বোঝা যায়? জি স্যার। আচ্ছা, আমরা সোর্স 1 থেকে ম্যাক্সিমাম কতটুকু সাপ্লাই করতে পারবো? স্যার 150। 150। সোর্স 2 থেকে 175, সোর্স 3 থেকে 275। এটা বোঝা গেল, তাই না? জি স্যার। স্যার অনুরূপ ভাবে আমরা যদি ডেস্টিনেশন এর কথা চিন্তা করি, ডেস্টিনেশন এ কতটুকু নিতে পারবে? 200। এটা বলা ছিল আপনার প্রবলেমটাতে, 200। ডেস্টিনেশন বি নিতে পারবে 100, এন্ড ডেস্টিনেশন সি কত নিতে পারবে? 300। এবং এটা ব্যালেন্সড, আমরা এটা কিন্তু ব্যালেন্স ট্রান্সপোর্টেশন প্রবলেম নিয়ে আলোচনা করছি, এরপরে আমরা আনব্যালেন্স নিয়ে আলোচনা করব। তাহলে কত হলো? দুইটাই কত হলো? 600 and 600, তাই না? ডিমান্ড এন্ড সাপ্লাই সমান হয়ে গেল, এইজন্য আমরা এটাকে বলি ব্যালেন্স ট্রান্সপোর্টেশন প্রবলেম। হ্যাঁ, 600 and 600 বোঝা যায় এটা? Yes, sir. আচ্ছা, এখন আমাদের কি করতে হবে? আমরা কিন্তু ফার্স্ট অফ অল উই হ্যাভ টু ডেভেলপ দ্য ইনিশিয়াল ফিজিবল সলিউশন। তাহলে ইনিশিয়াল ফিজিবল সলিউশন বের করার জন্য কয়টা মেথডস আছে বলতে পারবেন একজন কেউ? কয়টা মেথডস আছে? 3টা মেথড। 3 methods are available here for finding out the initial feasible solution. First one is northwest corner method, second one is minimum cell cost method, and last one is Ogle's approximation method. তারপরে মিনিমাম সেল কস্ট মেথড নিয়ে আলোচনা করব। মিনিমাম সেল কস্ট মেথড, আমাকে এখন দেখতে হবে কোন সেলটাতে কস্ট সবচেয়ে মিনিমাম। এনিওয়ান ক্যান টেল মি হুইচ সেল ইজ রিপ্রেজেন্টিং দ্য মিনিমাম কস্ট? কোন সেলটা মিনিমাম কস্ট রিপ্রেজেন্ট করছে? বলে 1A। 3A, মানে অর্থাৎ 4, তাই না? 4 সবচেয়ে মিনিমাম না? জি স্যার। তাহলে এইখানে আমরা আগে আমাকে ডিস্ট্রিবিউশনটা দিতে হবে। তাহলে এইখানে আমরা দিব কি, এই সেলটা যেহেতু মিনিমাম, সেহেতু আমাকে দেখতে হবে এই যে সোর্স 3 কতটুকু সাপ্লাই করতে পারবে? 275, তাই না? আমরা এই সেলটা কি রিপ্রেজেন্ট করছে? এই সেলটা তো আমরা 3 থেকে এতে দিব, তাই না? 3 থেকে এতে দিব, তাই না? এই সেলটা কি রিপ্রেজেন্ট করে? এই সেলটা বলেন কথা বলেন। সীমান্ত, জি স্যার। সীমান্ত স্যার এই সেলটা সোর্স 3 থেকে হচ্ছে ডেস্টিনেশন এ তে ডেলিভারি করার পয়েন্ট নির্দেশ করে $4 দিয়ে। তার মানে আমরা এই সোর্স 3 থেকে কতটুকু দিতে পারবো? যতটুকু अवेलेबल 275 দিতে পারবো, কিন্তু এ নিতে পারবে কতটুকু? 200। এই রিম রিকোয়ারমেন্ট, এটাকে কনসিডার করাকে রিম রিকোয়ারমেন্ট। তাহলে আমরা এখানে 200 এর বেশি দিতে পারবো না। পারবো 200 এর বেশি দিতে? না। 200 দিয়ে দিলাম, 200 আমরা দিয়ে দিলাম এখানে। এক মিনিট, তাহলে আমরা 200 দিয়ে দিলাম, তাই না? এখন আমাকে যেটা কনসিডার করতে হবে, আমরা এই যে এখানে 200 দিয়ে দিলাম এতে, এর দরকার ছিল কত বলেন তো? একটু বলেন মার্জুক বলেন, এর দরকার ছিল কত? এ 200 ইউনিট, তাই না? 200 ইউনিট স্যার। 200 ইউনিট বা 200 টন।
থ্রি থেকে 200 নিয়ে নিছে, এ কি আর 1 আর 2 থেকে নিতে পারবে? না স্যার। নো স্যার তাহলে এই সেলটা ক্রস করে দিতে পারবো আমরা, অর্থাৎ এখানে আর দেওয়ার এই সেলটার কাজ আমাদের এই কলামের কাজ আমাদের শেষ। এখন আমাকে বাকি এই যে এখানে যত কস্ট মিনিমাম হোক না কেন, এখন আমরা এখানে তো দিতে পারবো না, কারণ 200 দরকার, 200 নিয়ে নিচ্ছে। এখন বাকিগুলো থেকে আমাকে দেখতে হবে মিনিমাম কস্ট কোনটা। এরপর বাকি সেলগুলোর মিনিমাম কস্ট সবচেয়ে কোনটা, কোন সেলে কস্ট সবচেয়ে মিনিমাম? এই সেলটা, তাই না? 3B জি স্যার 5 5 মানে কি? 5 হচ্ছে 3 থেকে B তে দিবে। B এর ডিমান্ড কত? B এর ডিমান্ড 100 কিন্তু 3 তে আর আছে কত? 3 তে তো 200 দিয়ে 75 আমরা এখানে 75 দিয়ে দিব, তাই না? 75 দিয়ে দিলাম, তার মানে এখানে 75 দিয়ে দিলাম, তার মানে হচ্ছে 3 থেকে কি 3 দিতে পারবে 275 দেওয়া হয়ে গেছে। 3 কি আর সি কে দিতে পারবে? 3 নো স্যার তাহলে এটাও আমরা ক্রস করে দিতে পারি, অর্থাৎ এই রোতে আর কোনো ডিস্ট্রিবিউশন দেওয়া সম্ভব না। এখন বাকিগুলো সেল যে আছে, এই সেলগুলোর মধ্যে থেকে আমার মিনিমাম কস্ট কোনটা? এটা মিনিমাম কস্ট, তাই না? 8 এটা আমরা দিয়ে দেই এখন। 8 মানে কি? সোর্স 1 থেকে ডেস্টিনেশন বি তে দিব। 8 মানে কি? 8 কি রিপ্রেজেন্ট করছে? সোর্স 1 থেকে বি বি। তাহলে সোর্স 1 দিতে পারবে কতটুকু? 150 কিন্তু বি নিতে পারবে কতটুকু? 25 25 25। তাহলে আমরা 25 দিয়ে দিব এখানে। এই যে 25 দেওয়া হয়ে গেল, অর্থাৎ আমরা আর কিন্তু 2 থেকে আমরা নিতে পারবো না, তার মানে এটাও ক্রস হয়ে গেল। এখন এইটার মধ্যে থেকে আমার মিনিমাম কস্ট কোনটাতে সেটা আমাকে বের করতে হবে। কস্ট মিনিমাম কোনটাতে? 10, তাই না? বলেন, কথা বলেন। সিতে 10 স্যার 1C স্যার 1C। তাহলে আমরা 1 থেকে দিতে পারবো কতটুকু? সোর্স 1 থেকে 125 দিতে পারবো। কত দিতে পারবো? কারণ 25 তো দিয়ে দিলাম। 125 কিন্তু এর ডিমান্ড করছে কত? 300, তাই না? 300 এখানে 125 125 আমরা দিতে পারবো। খুব কঠিন না, কিন্তু একটু মনোযোগী হতে হবে। হ্যাঁ, কঠিন মনে হচ্ছে? বলেন। স্যার না স্যার। আমি মনে করি যে আপনারা যদি একটু মনোযোগী হন, খুব এটা ইন্টারেস্টিং, কঠিন না, ইন্টারেস্টিং। হ্যাঁ, আচ্ছা, এখন বাকি থাকলো কোনটা? তো এটাও তো ক্রস হয়ে গেল, এই লাইনটাও ক্রস হয়ে গেল। হ্যাঁ, এখন বাকি থাকলো শুধু একটা সেলেই, তাই না? কি বলেন? এই সেলটা বাকি থাকলো না? তো এখন এই সেলটা থেকে আমরা দিতে পারবো কত? 175। আর এর দরকার কত? দরকারও 175। হ্যাঁ, 175। এই যে আমরা এটা ডেভেলপ করলাম, এই টেবিলটাকে বলে ইনিশিয়াল ফিজিবল সলিউশন উইথ মিনিমাম সেল কস্ট মেথড। অন্যভাবে আরো অনেক ওয়ে আছে এই সলিউশনটা বের করার, কিন্তু এটা একটা মেথড, সেটা হচ্ছে মিনিমাম সেল কস্ট মেথড। তাহলে আমরা কি এটা বুঝতে পারলাম? বলেন, যে কারো সমস্যা থাকলে বলেন, এখনই আলোচনা করি। জি স্যার, বুঝতে পেরেছি। আশা করি আপনারা যদি নিজেরাই আরেকটু চেষ্টা করেন বুঝতে পারবেন। এই প্রবলেম, এই যে এটা যেভাবে সলভ করলাম, এইটা আমার পরের টেবিলে দেওয়া আছে এখানে। হ্যাঁ, কি হলো? ও, নর্থ ওয়েস্ট কর্নার মেথড নিয়ে তো আলোচনা করব না আমরা। হ্যাঁ, এটা নিয়ে আলোচনা করছি না। এই প্রবলেমটা হচ্ছে এই যে আমরা যেটা করলাম, সলভ করলাম এইটা। তাহলে আমরা এটা বের করলাম, তাই না? এই টেবিলটা বের করলাম না? We have developed this table with the consideration of minimum sale cost method. হ্যাঁ, আমরা এই টেবিলটা ডেভেলপ করলাম, তাই না? জি স্যার। এখন আমরা যে এই টেবিলটা ডেভেলপ করলাম, আমাদের ইকুয়েশনটাতে আমরা এই ভ্যালুগুলো বসাই দেই। এই যে এই ইকুয়েশন একটা ছিল না আমাদের? ইকুয়েশনটা কি ছিল? এই যে এই ইকুয়েশনটা ছিল না আমাদের? এইটাকে আমরা তো মিনিমাইজ করব, তাই না? ইয়েস স্যার এটা কি রিপ্রেজেন্ট করছে? এই সেলটাতে তো 0, এই সেলটা 0 না, এখানে দেই নাই কিছু, 0। তার মানে x1 = 0 হবে। x1 কি হবে? এখানে 0, এই যে 0, কিছু দেই না, এটা 0। হ্যাঁ, আর এটাতে আমরা যে x1 b তে আমরা দিয়েছি 25, এই জন্য কি হবে? 8 x1 b হবে 25। এইভাবে আমরা এখন ভ্যালুগুলো বসাই, সলভ করে দেখব যে কত আসে। কত আসতেছে? 4550। এটা কি বোঝা গেল? জি স্যার। না বোঝার কেউ নাই না?
না বোঝার কেউ নাই? মার্জুক? স্যার বুঝতে পেরেছি স্যার এতটুকু। আচ্ছা, এখানে আর কি মোর্শেদা কি দেখতে পাচ্ছি, বোঝা যায়? মোর্শেদা, পোষণ তালুকদার, পোষণ কি তালুকা না কি জানি, ভালুকা। আচ্ছা যাও, আশা করি সবাই বুঝতে পেরেছেন না? জি স্যার, বুঝতে পারছি। জি স্যার। রকন 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 বোঝা যায়? আচ্ছা যাও, একটু প্র্যাকটিস করবেন এবং আমি তো মনে করি যে আপনারা যদি স্লাইড গুলোও ভালো করে দেখেন ইজিলি বুঝতে পারবেন। তাহলে আমরা এটা বের করলাম। তাহলে দিস ইজ কল্ড দ্য ফিজিবল সলিউশন, বাট ইট উইল নট এনশিওর ইউ রিগার্ডিং দ্য অপটিমাল সলিউশন। হ্যাঁ, এটা বলবে না যে এটা অপটিমাল সলিউশন কিনা, এটা দ্বারাই সবচেয়ে কস্ট মিনিমাম হবে কিনা, বা আরো অন্য কোনো সলিউশন আছে কিনা যার মাধ্যমে কস্টটা মিনিমাম হবে, সেটা আমাদের বের করতে হবে। তাহলে প্রথমে আমরা ইনিশিয়াল ফিজিবল সলিউশন বের করে ফেললাম, এরপরে আমরা বের করব কি অপটিমাল সলিউশন। তাহলে আমাদের এখন নেক্সট টার্গেট কি বলেন, সঞ্জিদা বলেন, নেক্সট টার্গেট কি আমাদের? নেক্সট টাইম স্যার অপটিমাল সিচুয়েশনটা বের করুন না। অপটিমালটা বের করব এখন। হ্যাঁ, দেলোয়ার হোসেন বোঝা যায়? এমডি দেলোয়ার হোসেন? জি স্যার, বোঝা যায় স্যার। তাহলে আমরা এরপরে অপটিমাল সলিউশন বের করব। তাহলে ইনিশিয়াল সলিউশন এভাবে বের করব, তারপর অপটিমাল সলিউশনে যাব। আমরা আরো দুই একটা প্রবলেম সলভ করব। আমি একটু বেশি এনকারেজমেন্ট ফিল করছি এই কারণে, কারণ একটা প্রবলেমে কেউ যদি ফেল করেন টু গেট দ্য পয়েন্ট, নেক্সট প্রবলেম যখন আলোচনা করব তখন আরেকটু কনসেন্ট্রেশন দিবেন, এবং এইভাবে যখন 2-3-4টা প্রবলেম সলভ করব আশা করি আপনারা বুঝতে পারবেন। এখন তাহলে আমরা now I am turning my attention for finding out the optimal solution from this initial feasible solution. হ্যাঁ, তাহলে আমরা কি মেথড ইউজ করব অপটিমাল সলিউশন বের করার? কয়টা মেথড আছে? দুইটা। তিনটা। কি কি বলেন তো? দুইটা মেথড। অপটিমাল সলিউশন বের করার দুইটা, ইনিশিয়াল ফিজিবল সলিউশন বের করার তিনটা মেথডস আছে। তিনটা মেথডস এর মধ্যে আমরা একটা মেথড আলোচনা করলাম, বাকিগুলো আলোচনা করি নাই, এবং সেগুলো নিয়ে যে কোনো একটা মেথড নিয়ে শুরু করলেই হবে। কিন্তু এখানে কিন্তু কোনো বাইন্ডিংস নাই যে ইউ আর বাউন্ড টু অ্যাপ্লাই দিস মেথড অনলি। হ্যাঁ, তবে পরীক্ষায় কোশ্চেনে যদি আপনার স্পেসিফিক কোনো মেথডের কথা বলা থাকে তখন তো সেটা করতেই হবে। তবে আশা করি যে এরকম কোনো মেথড উল্লেখ করা থাকবে না, আপনি যে কোনো একটা মেথড দিয়ে সলভ করতে পারবেন। তবে আমি আপনাদের যেটা শেখাচ্ছি সেটা হচ্ছে মিনিমাম সেল কস্ট মেথড বের করে কি করে অপটিমাল ইনিশিয়াল ফিজিবল সলিউশনটা বের করা যায়। তাহলে আমরা ইনিশিয়াল ফিজিবল সলিউশন যখন পেয়ে গেলাম, তখন আমাদের কনসেন্ট্রেশন হচ্ছে to find out the optimal solution. So optimal solution, there are two methods can be applied for finding out the optimal solution. One is stepping stone method. Stepping stone method. একটা হচ্ছে stepping stone method, and another one is modified distribution method বা MODI method. Stepping stone methodটা খুবই ইন্টারেস্টিং, এবং ওইটারই মডিফাইড ভার্সন হচ্ছে মডিফাইড ডিস্ট্রিবিউশন বা MODI মেথড। তবে স্টেপিং স্টোন মেথড এটার নামটাও হচ্ছে যে তার শব্দগত অর্থ থেকে এর নামটা আসছে, যে আমরা যদি কোনো জলাশয় পার হতে যাই তাহলে তার মধ্যে পাথর যদি থাকে তা প্রত্যেকটা স্টেপ আমাদের ওই পাথরের উপরে দিয়ে পার হতে হবে। আর যদি আমরা কোনো একটা স্টেপ যদি পাথরের উপরে না দিয়ে পার হতে যাই তাহলে কি হবে? আমরা ডুবে যাব। ওই কনসেপ্ট থেকে এটাকে স্টেপিং স্টোন মেথড বলছে। হ্যাঁ, অর্থাৎ প্রত্যেকটা স্টেপ যেন ওই স্টোনের উপরে থাকে, তাহলে আমরা পার হতে পারবো। তাই এটা নিয়েও আলোচনা করব একটু, এবং সেটা না জানলে অবশ্য আমরা অ্যাপ্রক্সিমেট মডিফাইড ডিস্ট্রিবিউশন মেথডটা পারবো না। তা এখন আমরা যেহেতু ইনিশিয়াল ফিজিবল সলিউশন বের করে ফেলেছি, এখন আমরা চাচ্ছি কি অপটিমাল সলিউশন বের করার জন্য বাই অ্যাপ্লাইং দা মডিফাইড ডিস্ট্রিবিউশন অর MODI মেথড। হ্যাঁ, তাহলে এটা কি এই স্লাইডটা কি দেখা যাচ্ছে? এখন অপটিমাল সলিউশনের স্লাইডটা দেখা যায়? জি স্যার। ইয়েস স্যার। আচ্ছা, তাহলে আমরা মডিফাইড ডিস্ট্রিবিউশন মেথড আমরা এটা নিয়ে আলোচনা করব এখন। তাহলে মডিফাইড ডিস্ট্রিবিউশন মেথডের আমি আরো বলি, যদি আপনারা একটু প্র্যাকটিস করেন আর একটু মনোযোগী, কঠিন না। আমি কিন্তু বরাবরই আপনাদের এই কথাটা বারবার বলছি। হ্যাঁ, কেন বারবার বলছি?
কারণ আপনারা ওই যে একটা অ্যাডভার্টাইজমেন্ট বারবার দেখতে 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 মাথার মধ্যে মনে হয় একসময় যেন একটু কিনে দেখি তো, হ্যাঁ, আর বারবার না দিলে কিন্তু ওইটার আগ্রহটা থাকতো না। তো এই জন্য আমি বারবার বলছি কনসেন্ট্রেশন, কনসেন্ট্রেশন এন্ড কনসেন্ট্রেশন। It is not difficult but critical, and that is why concentration, concentration and concentration. যেহেতু আপনারা আমার কাছে একটা রিকোয়েস্ট করেছেন টু গেট দ্য রেকর্ডিং ফাইল অফ দিস ক্লাস, তাই না? এটা রিকোয়েস্ট করেছেন না? ইয়েস স্যার। তা আমারও একটা এক্সপেকটেশন আছে, আমারও একটা রিকোয়েস্ট আপনাদের কাছে। সেটা কি, আমিও তো একটা রিকোয়েস্ট করতে পারি, একটা এক্সপেকটেশন থাকতে পারে আমারও, তাই না? জি স্যার। তা আমার এক্সপেকটেশন হচ্ছে আপনারা সবাই মনোযোগী হয়ে এই কোর্সটাতে এ প্লাস পাবেন। হ্যাঁ, আপনারা সবাই যদি এ প্লাস পান তাহলে আমার এক্সপেকটেশনটা ফুলফিল হবে। আশা করি যে আপনারা একটু মনোযোগী হবেন। হ্যাঁ, তো যাও, আমরা তাহলে মডিফাইড ডিস্ট্রিবিউশন মেথডে আমরা কি করব, আমরা এক্সট্রা একটা র এন্ড একটা কলাম নিব, একটা র এন্ড একটা রো এন্ড কলাম। আমরা এডিশনাল রো এন্ড কলাম আমাদের নিতে হবে। এডিশনাল রো এন্ড কলাম নিয়ে এটা একটা নাম দিয়ে দিব। আমরা রোটাকে নাম দিয়ে দিব ইউ, আর কলামটাকে আমরা কলামটাকে দিব ইউ এন্ড রোটাকে দিব আমরা ভি। আমরা অন্য কিছু নাম দিতে পারেন, ইট ডাজন্ট ম্যাটার রিগার্ডিং দ্য নোটিফিকেশন আর নেম অফ দিস রো এন্ড কলাম। হ্যাঁ, যেটা নামেই দেন না কেন সেটা করব। আমরা প্রথমে কি করব, এখানে বলা আছে ডিটেল, আপনারা দেখবেন। হ্যাঁ, তাহলে প্রথমে আমরা ওই যে ইনিশিয়াল ফিজিবল সলিউশনটা পেলাম সেটার উপরে সেটার এডিশনাল একটা রো এন্ড একটা কলাম নিব আমরা, এবং সেটার নাম দিব কি, কলামের নাম দিব ইউ এন্ড রো এর নাম দিব ভি। দিয়ে দিলাম। দেওয়ার পরে আমাদের কি করতে হবে, এই ইউ এন্ড ভি এর ভ্যালু বের করতে হবে। উই হ্যাভ টু ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ ইউ এন্ড ভি উইথ কনসিডারিং দ্য অকুপাইড সেল। অকুপাইড সেল মানে একটু মনে রাখবেন, এখানে অকুপাইড সেল মানে যে সেলগুলোতে আমরা ডিস্ট্রিবিউশনটা দেওয়া হয়েছে। হ্যাঁ, আমরা যে সলিউশনটা বের করলাম, ফিজিবল সলিউশন, এইটা বের করেছিলাম। হ্যাঁ, এই সলিউশনটা আমরা বের করেছিলাম, এই টেবিলটা কি বোঝা যায়? দেখেন তো, আমরা এটা বের করেছিলাম না? ইয়েস স্যার। আর কেউ বলেন? শুভ্রা বলেন তো, আমরা এটা বের করেছিলাম। হ্যাঁ শুভ্রা? জি স্যার। এটা বের করেছিলাম। এখানে আমাদের অকুপাইড সেল বলতে বোঝায় যে সেলগুলোতে আমরা ডিস্ট্রিবিউশন দিয়েছিলাম। এটাতে দিয়েছিলাম না, এই সেলটাতে? স্যার। এই সেলটার নাম এখন আমরা বলবো ইউ এন্ড ভি দিয়ে। আমরা এই যে অ্যাডিশনাল একটা ভি রো নিলাম উপরে, এই যে ভি, আর অ্যাডিশনাল একটা কলাম নিলাম ইউ নাম দিয়ে। হ্যাঁ, এই এখন ভি, এটার নাম দিলাম যেহেতু এ, এই জন্য ভি এ, ভি বি, ভি সি, এটার নাম দিলাম 1 ইউ এ 1 ইউ 2 ইউ 3। এইটুকু বোঝা যায়? এতটুকু বোঝা যায়? এতটুকু বোঝা গেলেই কিন্তু আমরা ইজিলি সলভ করতে পারবো। আচ্ছা, বোঝা যায়। এখন এই যে সেলগুলোতে আমরা দিয়েছি, মানে অর্থাৎ অ্যালোকেশন দেওয়া হয়েছে, সেটাকে বলে অকুপাইড সেল। সেটাকে কি বলে? অকুপাইড সেল। অকুপাইড সেল। তার মানে অকুপাইড সেল কয়টা আছে এখানে? আরেকটা আছে ডিজেনারেসি ইফেক্ট, আমরা এটা নিয়ে পরে আলোচনা করব, আগে এটা সলভ করে যাই। হ্যাঁ, 5টা আছে। কয়টা আছে? 5টা। এবং অকুপাইড সেল অবশ্যই এটা হতেই হবে। এটা একটা সূত্র আছে, সেটা হচ্ছে m প্লাস n মাইনাস 1। এটা হতেই হবে। m মানে হচ্ছে কলাম, n মানে হচ্ছে রো, আর মাইনাস 1। তার মানে হচ্ছে আমাদের এখানে কলাম কয়টা, বাকি ইয়ের নামগুলো ধরবো না, অর্থাৎ সোর্স এন্ড ডেস্টিনেশনের কলাম, অর্থাৎ ডিমান্ড করছে 3টা জায়গা থেকে আর সোর্স হচ্ছে 3টা, এই জন্য রো 3টা প্লাস কলাম আর মাইনাস 1 ইকুয়াল টু কত হতে হবে? 5। অর্থাৎ আমাদের অকুপাইড সেলগুলো 5 হতে হবে। 5 যদি না হয়, এর কম হয়, তাহলে সেটাকে বলে ডিজেনারেসি ইফেক্ট। তো সেটা নিয়ে আমি আলোচনা করব, সেটা নিয়ে একটা প্রবলেমও আছে, আমরা সলভ করব। তো এটা নিয়ে অরিট হওয়ার কিছু নাই। আপাতত আমরা ডিজেনারেসি ইফেক্টটা ভুলে যাই, প্রবলেমটা ভুলে যাই, আমরা এখন এটা নিয়ে আলোচনা করি। হ্যাঁ, তাহলে অকুপাইড সেল আমরা বুঝতে পারলাম, তাই না? অকুপাইড সেল বুঝতে পারলাম না? জি স্যার। আচ্ছা, আমরা এই প্রবলেমটা একটু আলোচনা করে একটু ব্রেক নিয়ে আবার আমরা শুরু করি। আচ্ছা, অকুপাইড সেল যখন বের হয়ে যাবে,
তখন আমরা কি করবো, এই যে অকুপাইড সেলের যে কস্ট, এই কস্টটা হবে, আমরা আমাদের এখন কিন্তু এই U1 U2 U3 এবং V1 V2 V3 এদের ভ্যালু বের করতে হবে আমাদের। V1 V2 V3 এদের ভ্যালু আমাদের বের করতে হবে। এটা আমরা কি করে বের করব, আমাদের একটা সূত্র দিয়ে বের করব, অকুপাইড সেলগুলোকে কনসিডার করে। আমরা কাকে কনসিডার করে বের করব, অকুপাইড সেলগুলোকে, আনঅকুপাইড গুলোকে না। যেগুলো অকুপাইড সেল সেগুলোকে কনসিডার করে U1 U2 U3 V1 VA VB VC এদের ভ্যালু বের করব। তো সেইটার সূত্রটা হচ্ছে যে এটা তো অকুপাইড সেল, তাই না? অর্থাৎ এই অকুপাইড সেলের এখানে হচ্ছে, এটা হচ্ছে এই অকুপাইড সেলটা ইউ আর ভি এর কনসিডারেশন যদি করি, তাহলে এখানে কি কি আছে, U1 এন্ড VB, তাই না? এই অকুপাইড সেলটাতে কি কি আছে, U1 এন্ড VB, তাই না? জি স্যার। আচ্ছা, তাহলে এইখানে সূত্রটা হচ্ছে ইউ প্লাস ভি ইকুয়াল টু ওই সেলটা, হ্যাঁ, সেল, অর্থাৎ UI VJ আর সেল IJ, কস্ট অফ সেল IJ। হ্যাঁ, তাহলে এখানে এই যে U1 প্লাস VB আর কস্ট অফ IJ কত এখানে 8, কস্ট অফ IJ কত এখানে 8, এটা বোঝা যায়? এই সূত্রটা ইউজ করে আমরা, এই সূত্রটা অ্যাপ্লাই করে আমরা এই যে U1 ইউ এর ভ্যালু আর ভি এর ভ্যালু বের করব। তো এই সূত্রটা কি বোঝা গেল, একটু বলেন তো? স্যার আরেকবার একটু বললে ভালো হয়। আচ্ছা, আমি আরেকবার বলছি, অ্যাটেনশন প্লিজ, আই এম এক্সপ্লেইন ইট अगेन এন্ড ট্রাই টু গেট দ্য পয়েন্ট। এইটুকু বুঝতে পারলেই শেষ কাজ। হ্যাঁ, এইটুকু বুঝতে পারলেই আমাদের কাজ শেষ। এরপরে আপনাদের যত ধরনের প্রবলেম দেওয়া যাক না কেন, আপনারা আশা করি সলভ করতে পারবেন। আমি আরেকটু এক্সপ্লেইন করছি, একটু মনোযোগী হন। মনোযোগী হয়ে আমরা একটু ব্রেক নেই, একটু বেশি লম্বা ক্লাস হয়ে যাচ্ছে মনে হয়। তাহলে আমাদের যেটা করতে হবে, আমাদের কি করতে হবে, অকুপাইড সেলগুলোর বেসিসে আমাদের কি করতে হবে, অকুপাইড সেলের বেসিসে আমাদের এখন আমাদের এখন কনসেন্ট্রেশন কি, অ্যাডিশনাল। আমরা যখন মডিফাইড ডিস্ট্রিবিউশনের মেথডে যাব, তখন আমাদের অ্যাডিশনাল একটা রো এন্ড একটা কলাম নিতে হবে। অ্যাডিশনাল রো এন্ড কলাম নিয়ে নিলাম এবং এই রোটার নাম দিয়ে দিলাম, অ্যাডিশনাল রোটার নাম দিয়ে দিলাম ভি এন্ড কলামটার নাম দিয়ে দিলাম ইউ। এইটুকু বোঝা গেল তো? এইটুকু বোঝা গেল, VA VB VC U1 U2 U3, এইটুকু বোঝা গেল? জি স্যার। এখন আমাদের এদের ভ্যালু বের করতে হবে। এই যে V1 VA VB VC আর হচ্ছে U1 U2 U3 এদের ভ্যালু বের করতে হবে। তাই আমরা ভ্যালুগুলো কি করে বের করব, ভ্যালু বের করার সূত্র হচ্ছে UI প্লাস VJ, অর্থাৎ ভিটাকে জে দিয়ে রিপ্রেজেন্ট করছি, অর্থাৎ VJ ইকুয়াল টু কি হবে, CIJ। এইটা সূত্র। এখন আমরা অকুপাইড সেলের বেসিসে এটা বের করতে হবে। এই যে ভি এবং ইউ এর ভ্যালু বের করবো, এটা অকুপাইড সেল, এটা একটা অকুপাইড সেল। এইটা যদি আমরা কনসিডার করি, তাহলে আমাদের এখানে ভ্যালুগুলো এইরকম হবে। দেখেন তো বোঝা যায় কিনা, একটু বুঝতে পারলে। তাহলে আমরা ইউ এর ভ্যালু তো জানি না, বের করব। তাহলে UI প্লাস VJ ইকুয়াল টু কত, এখানে এর কস্ট কত, এই যে কস্ট অফ দিস সেল 8। এটা বোঝা গেল কি? এটা কি বোঝা গেল এখন? হ্যাঁ, ইয়েস স্যার। আচ্ছা, একটু বুঝতে পারলে আমার কাজ স্যার হয়ে গেছে। VB হবে না? আমরা যে ধরছি আমরা, হ্যাঁ, VB নিলেও অসুবিধা নাই। আপনি যদি সরি এটা VB নেই, তাহলে এইখানে নিতে হবে 1। আমরা এখন নামগুলো সরাসরি বসাই দিই। তাহলে ইউ, এই সেলটা কনসিডার করছি, থ্যাংক ইউ। তাহলে U1 আর VB ইকুয়াল টু 8। আমরা যদি এখন এই সেলটা কনসিডার করি, তাহলে এই সূত্রটা কিভাবে আমরা এখানে নিয়ে আসতে পারবো, এটা হবে কি এটা কি U1 এন্ড VC, তাই না? জি স্যার। 1 প্লাস VC ইকুয়াল টু কত হবে বলেন? 10। 10। এই তো হয়ে গেছে কাজ। যদি আমরা এটা একটা অকুপাইড সেল, তাই না? এখন এটা একটা অকুপাইড সেল, তাহলে এটা যদি কনসিডার করি, আমরা কি পাবো, U3, তাই না? U3 প্লাস ভি কত বলেন, VB বি ইকুয়াল টু
কত 5 5 তাহলে আমরা পেয়ে গেলাম না ইকুয়েশনটা পেয়ে গেলাম তাই তো এই সূত্র দিয়ে আমাদের কি আমাদের হচ্ছে ভি এবং ইউ এর ভ্যালু গুলা বের করতে হবে তাহলে আমরা কি এই সূত্র বা ফর্মুলাটা বুঝতে পারলাম একটু কথা বলেন জি স্যার বুঝতে পারছি দেলোয়ার বোঝা যায় জি স্যার বোঝা যায় স্যার হেমন্ত শাহ বোঝা যায় জি স্যার আচ্ছা আচ্ছা তাহলে আমরা বুঝতে পারলাম তাহলে এখানে আমাদের কয়টা ইকুয়েশন হবে এরকম কি বলতে পারবেন বলতে পারলেই বোনাস মার্ক কয়টা পাঁচটা। ইকুয়েশন স্যার হ্যাঁ 5টি স্যার স্যার আচ্ছা 5টা আপনারা যে কয়েকজন বলতে পেরেছেন তা আপনারা মার্ক করে রাখবেন হ্যাঁ মার্ক করে রাখবেন আমি বোনাস মার্ক দিয়ে দিব তাহলে 5টা অকুপাইড সেল আছে আমাদের 5টা ইকুয়েশন হবে তাহলে এই যে 5টা ইকুয়েশন হবে এটা নিয়ে কারো ঝামেলা আছে নো স্যার তো সেইটাই মডিফাইড ডিস্ট্রিবিউশন বলে যে আমরা প্রথমে একটা এডিশনাল মডিফাইড ডিস্ট্রিবিউশন বা মডি মেথড বলছে এডিশনাল একটা রো এন্ড এডিশনাল একটা কলাম নিয়ে নিব এবং এদের নাম দিয়ে দিব এবং যে নামগুলো দিলাম তার বেসিসে আমরা তাদের ভ্যালু বের করব উইথ কনসিডারিং দ্য অকুপাইড সেল কস্ট অফ দ্য অকুপাইড সেল এই অকুপাইড সেলের কস্টটাকে কনসিডার করে আমরা তার ভ্যালু বের করব এখন কথা হচ্ছে আমরা যে এই যে এটা পেয়ে গেলাম এই ফর্মুলাটা দিয়ে আমরা বের করলাম না জি স্যার আচ্ছা এখন কথা হচ্ছে এই ইকুয়েশন গুলো পেয়ে গেলাম না দেখেন তো এই 5টা ইকুয়েশন না জি স্যার 5টা ইকুয়েশন কিন্তু এখন কথা হচ্ছে এই যে v1 5টা ইকুয়েশন ভেরিয়েবল কয়টা এখানে বলেন তো ভেরিয়েবল কিন্তু 6টা কয়টা ভেরিয়েবল u1 u2 u3 va vb vc 6টা ভেরিয়েবল 5টা ইকুয়েশন তাই না यस স্যার আমরা কিন্তু আমাদের কনসেন্ট্রেশনটা কি এখানে আমরা কেন এই ইকুয়েশন গুলো বের করলাম এনিওয়ান ক্যান এক্সপ্লেন স্যার মিনিমাম কস্ট না এই ইকুয়েশনটা করার জন্য এই ইকুয়েশনটা বলেন শাহনাজ বলেন শাহনাজ অপটিমাম সলিউশন আরে না স্যার রে ভাই V1 VB VC U1 U2 U3 এগুলোর ভ্যালু বের করার জন্য আচ্ছা এটার ভ্যালু বের করার জন্য কে বললেন এটা আপনি আপনার নাম স্যার মাইমুনা আপনি একটু মার্ক করে রাখেন বোনাস মার্ক দিয়ে দিব আপনাকে হ্যাঁ তো আমরা এই ইকুয়েশন গুলো বের করলাম আমরা এই ভেরিয়েবল গুলোর ভ্যালু বের করার জন্য ইউ আর ভি এর ভ্যালু বের করার জন্য আমরা কেন এটা বের করব আমি পরে বলছি আপনাকে এটা কেন বের করব আমরা তবে এইটা ভ্যালু বের করার জন্য আমরা এই ইকুয়েশন গুলো বের করলাম কিন্তু এই ইকুয়েশন থেকে কি তাদের ভ্যালু বের করা যাবে হচ্ছে যে কিসের হ্যাঁ তাদের ভ্যালু কি বের করা যাবে এখান থেকে আমরা তাদের ভ্যালু বের করতে পারবো না আমি একটু বলে দেই হ্যাঁ একটু কনসেন্ট্রেশন দেন যে here from this equation we are not capable enough to find out the value of u1 u2 u3 or va vb vc বাট আমাদের তাহলে কি করতে হবে উইলিংলি অর আমাদের কি করতে হবে র্যান্ডমলি আমরা যে কোনো বা উইলিংলি যে কোনো একটা ভ্যালুর যে কোনো একটা ভেরিয়েবল এনি ভেরিয়েবল the value of any variable we should consider as a zero the value of any variable we have to consider as a zero আমরা যে কোনো একটা ভেরিয়েবলের ভ্যালু আমরা কি ধরবো বলেন জিরো ধরবো যখনই আমরা জিরো ধরে যাব তখনই কিন্তু অন্য ভ্যালু গুলো বের করতে পারবো তো যে কোনো এখানে কিন্তু কোনো নিয়ম নাই যে আপনাকে এই ভেরিয়েবলটার ভ্যালু জিরো ধরতে হবে আপনি যে কোনো একটা ভেরিয়েবলের ভ্যালু কি ধরতে পারেন জিরো ধরতে পারেন জিরো ধরতে পারেন তা আমি সচরাচর প্রিফার করি এবং আপনার বইটাতে দেওয়া আছে আমরা প্রথম ভ্যালুটা e1 এর ভ্যালুটা আমরা জিরো ধরবো কত ধরবো জিরো ধরলে আমরা এখন vb এর ভ্যালু পেয়ে যাব না কত পেয়ে যাব vb ইকুয়াল টু কত হবে 8 এই তো পেয়ে গেলাম সুন্দর তাহলে আমরা যখন vb এর ভ্যালু পেয়ে গেলাম আমরা এই ইকুয়েশনটা সলভ করতে পারবো না এটা জি স্যার u1 10 -3 হবে না v u3 ইকুয়াল টু কত হবে এখানে u3 ইকুয়াল টু 3 এটা তো বোঝা যায় তাই না u3 ইকুয়াল টু u3 ইকুয়াল টু -3 -3 তাহলে আমরা when we are
we have got the value of u3, easily you will be able to solve this equation, isn't it? আপনারা এই ইকুয়েশনটা সলভ করতে পারবেন না? জি স্যার। এখানে তাহলে VA equal to কত হবে বলেন? VA equal to 7. 7. থ্যাংক ইউ। এই তো হয়ে গেল। তাহলে আমরা এইভাবে সব ভ্যালু তো সলভ করতে পারবো, তাই তো? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা যখন সলভ করে ফেললাম তখন আমরা এরকম পাবো। আমি এখানে একটু দেখাই আপনাদের। এই যে আমরা এই ভ্যালুগুলো পাবো, VB ইকুয়াল টু এত হবে, VC ইকুয়াল টু এত হবে, E1 এত হবে। ওইখানে আপনারা যেভাবে সলভ করলেন সেটা এখানে দেখাচ্ছে। হ্যাঁ, আমরা পেয়ে গেলাম এটা। এটা যে পেয়ে গেলাম সেই ভ্যালুগুলো আমরা এই বসাবো উপরে। হ্যাঁ, উপরে বসাবো। এই যে আমরা আরবিট্রারিলি এটা 0 ধরলাম। হ্যাঁ, এটাকে 0 ধরলাম এবং এটা এখানে মুখে মুখেও সলভ করা যায়। তা আমরা মুখে মুখে সলভ করব না। তাহলে আমরা VB এর ভ্যালু কত পেয়ে গেলাম অকুপাইড সেলের বেসিসে, তাই না? আমরা কিন্তু আনঅকুপাইড সেলের বেসিসে এটা বের করব না, অকুপাইড সেলের বেসিসে। তাহলে কি হবে E1 প্লাস VB ইকুয়াল টু 8। তাহলে E1 যদি 0 হয় তাহলে VB ইকুয়াল টু 8 আমরা পেয়ে গেলাম। আমরা VC এর ভ্যালু বসাই দিলাম, আমরা E1 U3 এর ভ্যালু বসাই দিলাম। বোঝা গেল? বলেন প্রিয়াঙ্কা, বলেন বোঝা যায়? হ্যাভ ইউ গট দ্য পয়েন্ট রিগার্ডিং দ্য ক্যালকুলেশন অফ দ্য ভ্যালু অফ U and V? তাহলে বোঝা গেল? Yes sir. আদিফ রহমান বলেন, এমডি আদিফ রহমান, মোহাম্মদ আদিফ রহমান বলেন। বোঝা যায়? জি স্যার। আচ্ছা, তাহলে এগুলো আমরা পেয়ে গেলাম। যখন আমরা এগুলো পেয়ে যাব ভ্যালুগুলা, আমরা এগুলা পেয়ে গেলাম, তখন উই হ্যাভ টু ক্যালকুলেট দ্য ভ্যালু অফ এমটি সেল। যেগুলো এমটি সেল থাকলো, আনঅকুপাইড সেল, সেগুলার ভ্যালু ক্যালকুলেট করতে হবে। কি জানার জন্য? এইটা জানার জন্য যে ওই এমটি সেলে যদি আমরা 1 ইউনিট বা 1 টন এডিশনাল দেই নতুন করে, আগে তো ছিল না এখানে এমটি সেল গুলো, আগে কোনো ডিস্ট্রিবিউশন ছিল? যেমন এটা একটা এমটি সেল, এটা একটা এমটি সেল, এটা একটা এমটি সেল, তাই না? এখানে কোনো ডিস্ট্রিবিউশন আছে? না স্যার। বলেন। না স্যার। নাই। যেহেতু এখানে ডিস্ট্রিবিউশন নাই, তার মানে এইখানে আমরা যদি অ্যাডিশনাল দেই এখানে বা 1 ইউনিট দেই, তাহলে কত খরচ কম হবে বা বেশি হবে? খরচ কম হবে না বেশি হবে, আমরা সেটা জানতে চাই। তা আমি যদি আপনাকে যদি একটু এরকম করে বলি, যে আমরা যদি এরকম করে বলি যে এইখান থেকে যদি আমি 25 টন এইখানে দেই, তাহলে কি হবে? টন খরচ হচ্ছে 8 টাকা না? আমি স্টেপিং স্টোন মেথডটা বোঝানোর জন্য বলছি। পার টন এখানে কি, এই যে এই সেলটাতে যখন দিয়েছিলাম তখন পার টন খরচ ছিল কত? ডিস্ট্রিবিউশন খরচ 8 টাকা, তাই না? 8 টাকা। 8 টাকা। আর আমরা যদি এইখানে দিয়ে দেই, এটা তো হতে পারতো, তাই না? আমরা যদি এখন এই এ তে দেই, 1 এ তে যদি দিয়ে দেই, তাহলে খরচ কত হবে এখানে পার টন? 6 টাকা। 6 টাকা। তার মানে 8 টাকা, এখানে 8 টাকা কমে যাবে। তার মানে এখানে তো আর থাকছে না 1 টন, তাহলে 1 টনের জন্য 8 টাকা কমে যাবে। এখানে আবার 6 টাকা কি হবে? বাড়বে, তাই না? বলেন তো, বাড়বে না? জি স্যার। এইটুকু বোঝা গেল তো? জি স্যার। আচ্ছা, এখন কথা হচ্ছে আমাকে তো রিম রিকোয়ারমেন্ট মেইনটেইন করতে হবে। রিম রিকোয়ারমেন্ট মানে কি? এই 25 যদি এখানে দেই, এখানে যদি আমরা 25 দিয়ে দেই, ওই 25টা কেটে, তাহলে কি হবে? এই 25টা কেটে আমরা এখানে দিলাম, তো এই 25 কত থাকলো? তাহলে এখানে 150 সাপ্লাই ঠিক থাকে, হ্যাঁ? জি স্যার। তো এখানে জি, স্যার। এখানে তো দরকার ছিল 200, কিন্তু এখানে হয়ে গেল কত? 225। তাহলে রিম রিকোয়ারমেন্ট বা কন্ডিশন বা আমাদের যে ওই যে লিমিটেশন বা কনস্ট্যান্ট গুলো ছিল সেগুলো কিন্তু মেইনটেইন করতে পারছি না। এই জন্য আমরা কি করব? এই 25 এইখান থেকে আমরা 25 এখানে সরাই দেই, বা এখানে দেখেন এখানেও কিন্তু দরকার ছিল 100, এই 25 সরাই দেওয়ার কারণে এখানে হয়ে গেল 75, কিন্তু আমার তো দরকার 100, না? জি স্যার। তাহলে আমরা যদি জি, স্যার। এখানে যদি 175 নেই, 175 নেই, এখানে করা যায় তো? এটা করা যাবে না? এটা যাবে। এখানে যদি আমরা 100 নেই, হ্যাঁ, রিকোয়ারমেন্ট গুলো আমার ফিল আপ হলো। তার মানে কি হলো? আমরা যখন এখান থেকে এখানে সরাচ্ছি, আমার কস্ট 8 টাকা কমে গেল, 6 টাকা পার ইউনিটের জন্য 6 টাকা কস্ট যোগ হলো। আবার যখন এখান থেকে 1 ইউনিট এখানে নিচ্ছি, এখান থেকে এখানে নিচ্ছি, তার মানে আমার কস্ট কি হলো? 4 টাকা কমে গেল, 1 টাকা বাইরে গেল। আবার কয় টাকা বাড়লো? 1 টাকা বাড়ছে স্যার। 5 টাকা বাড়লো না? আমরা টোটালটা ধরি, 5 টাকা এখানে যোগ হলো, 4 টাকা কমলো, 5 টাকা যোগ হলো। তার মানে এইটাকে যদি আমরা সলভ করি তাহলে কত পাবো? 8 আর 4 12 আর 5 6 11, অর্থাৎ আমরা পেয়ে যাব কত? -1। কত পেয়ে গেলাম এখানে এটা সলভ করলে? বলেন। -1
-1 মানে কি? What are the meaning of this -1 or of this value? What is the meaning of this value? এই ভ্যালুটা রিপ্রেজেন্ট করছে আমরা যদি অ্যাডিশনাল এখানে 1 ইউনিট দেই, পার ইউনিটের জন্য আমার 1 টাকা খরচ কম হবে। এটা কি রিপ্রেজেন্ট করছে? আমরা এই এমটি সেলটাতে যদি নতুন করে কোনো অ্যালোকেশন দেই, তাহলে পার ইউনিটের জন্য 1 টাকা আমার কি হবে? খরচ কম হবে। কমবে খরচ, খরচ কমে যাবে। আর যদি এটা +1 হতো, তাহলে বাড়তো পার ইউনিট বাড়তো। 1 টাকা করে। তাহলে যদি বাড়তো তাহলে কি আর যদি বাড়তো তাহলে কি আর আমার আর নতুন করে ওই অ্যালোকেশন দেওয়া ঠিক হতো? না স্যার। নো স্যার। তাহলে যখন কমবে তখন অ্যালোকেশন দেওয়া যাবে, তাই না? জি স্যার। এতটুকু তো বোঝা গেল। আর যদি 0 হতো, এটা যদি 1 ও না, মানে মাইনাস ভ্যালুও না, নেগেটিভও না, এটা যদি 0 হতো তাহলে কি করতাম? চেঞ্জ হবে না। ক্যালকুলেশন করার খরচ দরকার বাড়- ছিল না। খরচ বাড়তো না, তো না। কমতেও না। তার মানে হচ্ছে নতুন করে অ্যালোকেশনটা দিলে যা খরচ হতো আগে যা ছিল তাই থাকতো। অর্থাৎ এটাকে বলে মাল্টিপল অপটিমাল সলিউশন। ওইরকম সিচুয়েশনটাকে বলে মাল্টিপল অপটিমাল সলিউশন। হ্যাঁ, অর্থাৎ এখানে 2টা অপটিমাল সলিউশন আছে বা মোর দেন 2 আছে। আর যখন আমরা 0 পাবো না, তখন কি হবে? নেগেটিভ পাবো। নেগেটিভ মানেই হচ্ছে এই সলিউশনটা আমার অপটিমাল না, এই সলিউশনটা আমার অপটিমাল না, আরো কোনো অন্যভাবে ডিস্ট্রিবিউশনটা করলে আমার কি হবে? অপটিমাল বের হবে। আর কি প্লাস হওয়া মানেই হচ্ছে আমি যে পজিশনে আছি এখন সেটাই ভালো, এর থেকে নড়াচড়া করলে, এর থেকে যদি শিফট করি বা নতুন কোনো অ্যালোকেশন নিয়ে আসি তাহলে আমার সেটাতে খরচ বাড়বে। এতটুকু বোঝা গেল? বলেন তো। Yes, sir. তো ক্লাসটাকে এখন কি একটু জি, ব্রেক স্যার। দেওয়া উচিত? আমরা একটু ব্রেক নেই। ব্রেক নিয়ে আমরা এখন তো 12:30, 1:30টায় আসবো আবার। কথা বোঝা যায়? জি স্যার। সুমাইয়া কথা বোঝা যায়? জি স্যার। তাহলে আমরা এখন ব্রেক নেই, আবার 1:30টায় আসবো। আমি লিংকটা দিয়ে দিব আপনার নতুন করে। এখন কারণ হচ্ছে এখন এই লম্বা ক্লাস করলে কনসেন্ট্রেশন থাকবে না। আচ্ছা।